অরুণা তার স্বামী সন্তান নিয়ে বেশ সুখেই ছিল, কিন্তু একদিন তার ছোট ছেলের বন্ধু ঋষি তাদের বাড়িতে আসে অতিথি হয়ে। আর এরপর থেকেই ঘটতে থাকে একের পর এক অঘটন। অরুণা কারো কাছ থেকে কষ্ট পেলেই ঋষি তাদেরকে শেষ করে দিচ্ছিল। এমনকি একটা নিরীহ বিড়ালও তার হাত থেকে রেহাই পায়নি। সে এতটাই সাইকো হয়ে যায় অরুণা কষ্ট পেলে। কিন্তু কেন সে এমন করছে, কি সম্পর্ক তার অরুণার সাথে, সেটাই জানবো আজকের গল্প মোহমায়া সিজন 1-এ। শুরুতেই আমরা সৃজয়কে দেখি, যে তার ছেলে মিকি, মেয়ে মিঠি এবং বৈশালী নামের মিকির একজন বন্ধুর সাথে বাজি ফাটাচ্ছিল। তখনই বৈশালী মিকির মা অরুণাকে ডাকতে যায়, কিন্তু অরুণা বৈশালীকে খুব একটা পছন্দ করে না। আর শুধু বৈশালী নয়, সে তার ছেলে মিকির মেয়ে বন্ধু এবং মেয়ে মিঠির ছেলে বন্ধু থাকুক তা পছন্দ করে না। আর এই জন্য সে বৈশালীকে দু একটা কথাও শুনিয়ে দেয়। সে আসলে একটু সেকেলে চিন্তাধারার মানুষ। আর এভাবে বৈশালীর তাদের বাড়িতে আসাটাও খুব একটা পছন্দ হয় না তার। তার উপর তো বৈশালী পুজোর দিন জুতো পরে রান্নাঘরে প্রবেশ করেছে, যে জন্য সে আরো বেশি রেগে যায়। আর রেগে মেগে সে ছাদে গিয়ে দেখে মিকিরা সবাই বাজি ফাটাচ্ছে। সে তখন জিজ্ঞেস করে যে বাজি কোথায় পেল তারা। মিকি জানায় এগুলো তো আগের বছরের বাজি, কিন্তু অরুণা খুব ভালো করেই জানতো যে বাজিগুলো আগের বছরের নয়। আর মিঠিও মুখ ফসকে তাকে বলেই দেয় যে এই বাজিগুলো বৈশালী কিনে এনেছে। যা শুনে অরুণা তো বৈশালীকে আরো একটু বেশি অপছন্দ করে ফেলে। তাই সে তাকে রেগে খাবার খেয়ে যেতে বলে। সন্তানদের সামনে সে যতই রাগ দেখাক না কেন, ঘরে গিয়ে সে কান্না করতে থাকে, কারণ দুদিন পরই মিকি কানাডা চলে যাবে। কিন্তু সে এখন তার সাথে সময় না কাটিয়ে বৈশালীকে কেন ডেকেছে, এটা তার একেবারেই ভালো লাগেনি। তখনই সৃজয় তাকে সান্ত্বনা দেয় আর বলে তাদের ছেলেমেয়েরা এখন বড় হচ্ছে, তাদেরও কিছু বন্ধু বান্ধব থাকতে পারে যাদের সাথে তারা সময় কাটাতে চায়। এটা তো আমাদেরকে মেনে নিতে হবে। আমরা তাদের বাবা মা হয়েছি বলে সবকিছু আমাদের ইচ্ছা মতোই হবে, সেটা তো আশা করা উচিত না। এদিকে সৃজয় অরুণা নিচে চলে আসার সুযোগে মিকি বৈশালীর কাছাকাছি আসে আর মিঠি তাদের পাহারাদার হয়ে থাকে। কিন্তু কিছুক্ষণ পর যখন তারা সবাই খাবার খেতে যায়, তখন অরুণা খেয়াল করে বৈশালীর ঠোঁটে লিপস্টিক নেই। সে ভালো করেই জানে লিপস্টিক কোথায় গেছে, তাই তো বৈশালীকে সে প্রশ্ন করে। আর তারা সবাই তো এই প্রশ্ন শুনে থতমত খেয়ে যায়। খাবার শেষে বৈশালী তার আর এক ছেলে বন্ধুর সাথে বাড়ি ফিরে যায়, যেটা দেখে অরুণা একটু বিরক্তই হয়। কিছুক্ষণ পরই মিকি অরুণাকে একটি ফেসবুক আইডি খুলে দেয়। আর তার ফেসবুকে শুধুমাত্র 3 জন ফ্রেন্ড আছে। আর তখনই নতুন একটি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। তারা সেটা চেক করে দেখে সেখানে ঋষি নামের একটি ছেলে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। আর ঋষিকে দেখে অরুণার বেশ চেনা চেনা লাগে, কিন্তু সৃজয় বলে ঋষি তার অ্যাড্রেস দিয়েছে নাগপুরের, সে কলকাতা শহরে তাকে কোথায় দেখবে। কিন্তু অরুণার বারবার মনে হচ্ছিল সে ঋষিকে এখানেই কোথাও দেখেছে। তখন মিকি বলে সে তো ঋষিকে চেনে, আর তারা একসাথে ছোটবেলায় পড়াশোনাও করেছে। এটা শুনে মিঠি বলে মিকির ফ্রেন্ড কেন তাকে রিকোয়েস্ট না দিয়ে তার মাকে রিকোয়েস্ট দিয়েছে। অরুণা বলে সে কি করে জানবে, তার তো মনে হয় ঋষির নাগপুর থাকার ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যা। তো পরের দিনে মিকি অরুণার আইডি থেকে ঋষির রিকোয়েস্টটা একসেপ্ট করে নেয় এবং তার ঋষির সাথে ফোনেও কথা হয়। ঋষি তাকে কিছুদিন পর কলকাতা আসবে বলে জানায়। আর এদিকে সৃজয়, অরুণা এবং মিঠি বসে আলপনা আঁকছিল। তখনই মিকি জানায় ঋষি একটা কোর্স করার জন্য কলকাতা আসবে, আর সে থাকার জন্য একটা ঘর খুঁজছে। আর সেও যেহেতু বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তাই তাদের উচিত ঋষিকে পেইং গেস্ট হিসেবে রাখা। আর যেহেতু ঋষি তার সাথে ছোটবেলায় পড়েছে, তাই সে থাকলে তেমন কোনো সমস্যাই হবে না। যেই কথা শুনে মিঠি খুশি হয়ে যায়, কারণ ঋষিকে তার খুব পছন্দ হয়েছে। কিন্তু অরুণা তাকে সাফ জানিয়ে দেয় কোনো কম বয়সী ছেলেকে সে বাড়িতে জায়গা দিবে না, কারণ তার বাড়িতে একটা যুবতী মেয়ে রয়েছে। আর তাছাড়াও ঋষির নাগপুরে থাকার ব্যাপারটা সে মিথ্যে মনে করছে। অরুণা কিছুতেই ঋষির ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছিল না। সে ভাবতে থাকে সে ঋষিকে কোথায় দেখেছে, তাই সে নিজেই ঋষিকে মেসেজ করে এই ব্যাপারে জিজ্ঞেস করে ফেলে। আর ঋষি বলে গত বছর পুজোর আগে একটা শপিং মলে তাদের দেখা হয়েছিল। আর তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে অরুণা মলে শাড়ি ট্রাই করার সময় ঋষি অরুণার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল, যেটা অরুণাকে অস্বস্তিতে ফেলে দেয়। এরপর সে যখন শাড়ির বিল পেমেন্ট করতে যায়, তখনই একজন স্টাফ তাকে ঋষির সাথে পরিচয় করিয়ে দেয়, কারণ ঋষি তার নেয়া শাড়িগুলোর ডিজাইন করেছিল। বর্তমানে মিঠি মিকিকে ভাইফোঁটা দেয় এবং গিফট স্বরূপ
মিকিকে বলে সে যদি ঋষিকে তাদের বাড়িতে থাকার ব্যবস্থা না করে দেয় তাহলে সে অরুণাকে তার আর বৈশালীর কিসের কথা বলে দিবে। আর বোনের থেকে থ্রেট পেয়ে মিকি অরুণাকে রাজি করানোর চেষ্টা করে। সে অরুণাকে বলে ঋষি ছেলেটা ভালো, আর এই বাড়িতে থাকলে তাদের জন্যই ভালো হবে। অরুণা বলে ঋষি ছেলেটা ভালো হতে পারে, কিন্তু তার নাগপুর থাকার ব্যাপারটা মিথ্যা। তখন মিকি বলে সে ঋষিকে এ ব্যাপারে জিজ্ঞেস করেছিল, আর ঋষি তাকে জানিয়েছে সে তার মামার সাথে নাগপুরে থাকে, আর শাড়ির ডিজাইন বিক্রির জন্য সে কলকাতা এসেছিল। তাছাড়াও তার মা নেই, আর বাবাও অনেক আগে ছেড়ে চলে গেছে। ঋষির মা নেই শুনে অরুণা এবার গলে যায় এবং তাকে এই বাড়িতে থাকার জন্য অনুমতিও দিয়ে দেয়। পরের দিন সকালবেলা মিকি কানাডার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর অরুণা তো মিকির জন্য খুব কান্না করতে থাকে, কারণ ছেলে এত দূরে যাচ্ছে পড়াশোনা করতে। তো মিকি যাওয়ার পরের দিনই ঋষি তাদের বাড়িতে আসে। অরুণা তার সামনে আসলেই অদ্ভুতভাবে সে অরুণার পায়ের আঙুল স্পর্শ করে এবং বলে সে পায়ের আঙুলের আংটিও ডিজাইন করে, যেগুলো পরলে তাকে খুব ভালো লাগবে। এই বলে সে অরুণাকে নিজের ডিজাইন করা আংটি পরিয়ে দেয়, আর অরুণাও সেই আংটি পরে হাঁটতে থাকলে তার হাঁটার সাথে সাথে ছমছম শব্দ হয়। যেই শব্দ শুনে ঋষির তার অতীতের কথা মনে পড়ে যায়। তার মা মায়াও পায়ের আঙুলে আংটি পরত, আর একবার কিছু শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। তাই সে তার মা মায়াকে খুঁজতে থাকে। অপরদিকে মায়াকে ঋষির বাবা সুদীপ্ত অনেক নির্যাতন করত, কারণ মায়া তার সাথে তার চাহিদা মতো শারীরিক সম্পর্ক গড়ে তুলতে পারত না। আর এই জন্যই সুদীপ্ত বাইরে থেকে মেয়ে নিয়ে এসে মায়াকে বেঁধে রেখে তার সামনেই ওই মেয়ের সাথে ইন্টিমেট হতো, আর মায়াকেও শারীরিক নির্যাতন করত। একদিন ঋষি সেই সব কিছু দেখে নেয়। এসব দেখে সে ভয়ে তার রুমে চলে যায় এবং ভয়ের চোটে সে ঘুমিয়েই পড়ে, কোনো সাড়া শব্দ না করে। সকালবেলা মায়া তাকে ঘুম থেকে ডেকে তুললে সেভাবে রাতের সবকিছু সে স্বপ্নে দেখেছে, কিন্তু সে যখন তার মায়ের দিকে তাকায় তখন তার চোখে ভেসে ওঠে তার মায়ের মুখ বেঁধে রাখা হয়েছে। আর মায়ের পায়ে দাগ দেখে সে বুঝতে পারে সে কাল রাতে যা দেখেছে সবকিছুই সত্যি। তাই সে ভয়ে পালিয়ে যায়, আর তার বাবাকে দেখেও সে অনেক ভয় পেয়ে যায়। আর ঋষি আজও সেই দিনগুলোর স্বপ্ন দেখে যেখানে সে তার মায়ের পায়ে চেইন বেঁধে রাখত, কিন্তু সে কেন তার বাবার মতোই এরূপ আচরণ করত তা তো আমরা আরো পরে জানতে পারবো। তো ঘুম থেকে উঠে ঋষি ওয়াশরুমে গেলে মিঠি তাকে চা দিতে আসে। তখন সে ঋষি আর তার মা মায়ার ছবিটি দেখতে থাকে। তখনই হঠাৎ ঋষি সেখানে এসে তাকে ছবিটি রাখতে বলে। এতে তো মিঠি চমকে যায় এবং ছবিটি মাটিতে পড়ে সেটার ফ্রেম ভেঙে যায়, যেটা দেখে ঋষি হা করে তার মায়ের ছবি হাতে নিয়ে বসে থাকে। আর কাচের ভাঙা অংশ লেগে তখনই তার হাত কেটে যায়। সে সময় মিঠি তাকে সাহায্য করতে আসে, কিন্তু সে মিঠিকে নিজেকে স্পর্শ করতে দেয় না। সেই সময় মিঠি চলে যায়, আর ঋষি তখন ভাঙা কাচের টুকরোগুলো একটা বয়মে তুলে রাখে। সেই সময় মিঠি ঋষির জন্য ওষুধ নিয়ে যেতে লাগে। এটা দেখে অরুণা তাকে বাধা দেয় এবং সকালের খাবার খেয়ে নিতে বলে। তখনই ঋষিও সেখানে চলে আসে। সৃজয় ঋষিকে বলে সে ময়লা কাপড়গুলো দিয়ে সে কি করবে। তখন ঋষি বলে সে কাপড়গুলো ময়লা নয়, সেগুলো পুরাতন, তাই দেখতে ময়লা লাগে। তখন অরুণা তাকে জিজ্ঞেস করে ওই কাপড়গুলো কি তার মায়ের? ঋষি বলে হ্যাঁ। অরুণা তখন ইমোশনাল হয়ে যায়, কারণ ঋষি তার মায়ের স্মৃতি নিয়েই বেঁচে আছে। তাই সে মিঠিকে ঋষির থেকে কিছু শিখতে বলে। সৃজয় ঋষিকে মিঠির জন্য কিছু বলতে বলে তখন। আর এ কথা শুনে ঋষি অন্যরকম আচরণ করতে থাকে, কারণ তার কাছে সৃজয়ের কথাগুলো তার বাবা সুদীপের মতো লাগছিল, আর সুদীপ তাদেরকে অনেক নির্যাতন করত। তাই সে খুব অস্বস্তি বোধ করে, আর ক্লাসে যাবে বলে সে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। তার এই আচরণ দেখে অরুণারাও কিচ্ছু বুঝতে পারছিল না। এরপরই দেখা যায় ঋষি একটা পার্কে গিয়ে বসে থাকে। তখন সে তার মা মায়াকে কল্পনা করে, যে তাকে জিজ্ঞেস করে সে তাকে তার বাবার মতো বেঁধে রেখেছিল কেন। তখন ঋষি অবাক হয়ে বলে সে সব তো স্বপ্ন ছিল। তখন মায়া বলে সেও তো বাস্তব নয়। তখন ঋষি তার মায়ের সাথে গল্প করতে থাকে। সেই সময়ই রাস্তা দিয়ে সৃজয় অফিস যাচ্ছিল। তখনই সে ঋষিকে দেখে, যাকে একা একা কথা বলতে এবং পাশে কেউ আছে এইভাবে করে ছবি তুলতে দেখে তার কিছুটা সন্দেহ হয়, কিন্তু সে চুপচাপ অফিসে চলে যায়। আর ঋষিও তাকে দেখতে পেয়ে যায়। সৃজয়ের পর অরুণাকে কল করে, আর ঋষির ব্যাপারে বলতে গেলেও অরুণা পরে কথা বলবে বলে কল কেটে দেয়। ততক্ষণে ঋষি বাড়ি ফিরে আসে আর অরুণার সাথে গল্প করতে থাকে। সে অরুণাকে জানায় আছে তাকে উপেক্ষা করে খাবার না খেয়ে চলে গিয়েছিল, তাই তার ভালো লাগছিল না।
এই জন্য সে বাড়ি ফিরে এসেছে। এই বলে সে খাবার খেতে চাইলে অরুণা তাকে খাবার খেতে দেয়। ঋষি তখন অরুণাকে তার কিছু পুরনো কাপড় দিতে বলে ডিজাইন করার জন্য। যেই কথা শুনে অরুণা আলমারি থেকে কিছু পুরনো কাপড় আনতে যায়, আর ঋষিও তখন তার পেছন পেছন যায়। সে কথায় কথায় বলে সে তার মায়ের কাপড়েও ডিজাইন করে। এটা শুনে অরুণা বলে সে কি তার মাকে ভালোবাসে। ঋষি জানায় সে তার মাকে খুব ভালোবাসে, আর এই জন্যই তো সে তার মাকে মাঝে মাঝেই কল্পনা করে এবং কথাও বলে। এতে অবশ্য সবাই তাকে পাগল ভাবে, কিন্তু তাতে তার কিছুই যায় আসে না। সে তার মায়ের সাথে এভাবেই গল্প করে। তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে স্কুল ছুটির পর ঋষি তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তার মা তাকে নিতেই আসে না। সেই সময় অরুণা মিকিকে আনতে গিয়ে ঋষিকে একা দাঁড়িয়ে থাকতে দেখে আর তার সাথে বাড়ি ফিরতে বলে। তখন ঋষি জানায় তার মা না আসা পর্যন্ত সে যাবে না। তখন অরুণা বলে সেও তো তার মায়ের মতোই, আর এই কথা শুনে ঋষি তার সাথে বাড়ি ফিরে যায়। এরপর থেকে ঋষি অরুণাকে তার মায়ের চোখে দেখে। অরুণার জন্য তার মধ্যে রয়েছে অনেক ভক্তি ও শ্রদ্ধা, আর এজন্যই সেই বাড়িতে এসেছে। রাতের বেলা দেখা যায় সৃজয় বাড়ি ফিরে আসে আর অরুণাকে বকা দেয় তার কল কেটে দেওয়ার জন্য। তখন তারা দুজন চেঁচামেচি করতে লাগলে ঋষি সেই আওয়াজ শুনে দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। তখনই সৃজয় অরুণাকে বলে ঋষির মাথায় গন্ডগোল আছে। আজ সে যদি তার আচরণ দেখত তাহলে বিশ্বাস করত যে ঋষির সত্যি মানসিক সমস্যা আছে, কিন্তু ঋষি তো আগেই বুদ্ধি করে অরুণাকে ইমোশনালি ট্র্যাপে ফেলে নিজের সাফাই গেয়ে নিয়েছে। তাই সৃজয়ের কথায় সে বেশি একটা গুরুত্ব দেয় না এবং বলে ঋষি মা মরা ছেলে, তাই তার মাকে স্বপ্নে দেখে এবং তার মায়ের সাথে কথাও বলে। এতে দোষের কিছু নেই। ঋষি তখন বাইরে থেকে এই সব কিছু শুনতে পেয়ে যায়, আর সৃজয় যে তাকে কিছুটা সন্দেহের চোখে দেখছে সেটা ভালো করেই বুঝতে পেরে যায়। অরুণা এরপর সৃজয়ের কথায় কান্না দিয়ে বাইরে বের হয়ে আসে। তখনই তাদের বাড়িতে থাকা সেই বিড়ালের সাথে হোঁচট খেয়ে সে পড়ে যেতে নেয়। তাই সে কিছুটা বিরক্ত হয়ে বিড়ালটিকে বলে এক্ষুনি তো সে পড়ে গিয়ে মরে যেত, যার এই কথা ঋষি শুনতে পেয়ে যায়, যেই কথা সে ভালো করেই তার মাথায় ঢুকিয়ে নেয়। এরপর আমাদের সেই বিড়ালটিকে দেখানো হয়, যাকে একটা কাচের টুকরো দিয়ে বাজেভাবে খুন করা হয়েছে। এরপরে আমরা মায়াকে দেখি, যে ঋষিকে বলছিল সে কেন এই কাজ করেছে। তখন ঋষি বলে সে জানে না, সে শুধু জানে তার যে বিষয়টি নিয়ে অসুবিধা হবে তা সে শেষ করে ফেলবে। এই বলে সে অরুণাকে ডাকে, আর আমরা তার পেছনে মেঝেতে রক্ত দেখতে পাই, অর্থাৎ সেই বিড়ালটিকে মেরেছে। এরপরই আমাদের আরো একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে অরুণা ঋষিকে স্কুল থেকে বাড়ি পৌঁছে দেয় এবং বলে সে যদি তার মাকে খুঁজে না পায় তাহলে যেন সে তার কাছে কল করে, আর ঋষিও তার কথায় রাজি হয়ে যায়। কিন্তু সে যখন বাড়ি ফিরে যায় তখন তার বাবা সুদীপকে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে যেতে দেখে, যেটা দেখে সে কিছুটা অবাক হয়ে যায়। তখন তার মায়া সুদীপকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সুদীপ বলে সে তার সাথে সুখী নয়, সে তার চাহিদা পূরণ করতে পারবে না। কিন্তু মায়া তাকে জানায় এবার সে তার কথা মতো সবকিছু করবে, সে লজ্জা পাবে না। কিন্তু সুদীপ তার কোনো কথা শোনে না এবং তাদের মা ছেলেকে একা রেখে বাড়ি ছেড়ে চলে যায়। তখন মায়া মাটিতে বসে কান্না করতে থাকে। বর্তমানে সৃজয় বাজারে যাওয়ার সময় সে বিড়ালটির ক্ষতবিক্ষত দেহ দেখে চমকে যায়। সে বুঝতে পারে এই কাজ নিশ্চয়ই কোনো মানুষের। তো সে বাড়ি ফিরে আসলে ঋষিকে গান গাইতে শোনে, যার গানের সুরে সুরে অরুণা তার সন্তানদের কথা ভেবে কান্না করতে থাকে। তখনই সৃজয় বাড়ি ফিরে এসে তাকে বিড়ালটির মৃত্যুর কথা জানায়, যাকে কাচের টুকরো দিয়ে খুন করা হয়েছে। যেই কথা শুনে অরুণাও অবাক হয়, কারণ কাল সারাদিন বিড়ালটি তার সাথেই ছিল, আর রাতের বেলা কেউ তাকে মেরে ফেলেছে। অরুণা সৃজয়কে বারণ করে ঋষির সামনে যেন সে এই কথা না বলে, কারণ সে ওই বিড়ালটির সাথে বন্ধুত্ব পাতিয়ে ফেলেছিল। সে তো তার নামও দিয়েছিল, আর কি থেকে কি হয়ে গেল। এরপর সৃজয় খাবার খেতে লাগলে ঋষি তার কাছে অ্যাডভান্স বাড়ি ভাড়া নিয়ে আসে এবং তাকে বলে সে ভাড়া দিচ্ছে আর প্রত্যেক মাসেই এমন করে ভাড়া দিয়ে দিবে, আর সেই বাড়িতেই থাকবে যতদিন না সৃজয় তাকে তাড়িয়ে দিচ্ছে। সে কথায় কথায় আরো বলে এখন থেকে তো আর তাদেরকে সেই বিড়ালটি ডিস্টার্ব করবে না, কারণ সে মারা গেছে। যে কথা শুনে সৃজয় কিছুটা সন্দেহ করে, কারণ বিড়ালের মরে যাওয়ার বিষয়টি শুধু সে আর অরুণা জানে।
তাহলে ঋষি কি করে বিড়ালের মরে যাওয়ার কথা বলছে? এর মানে কি ঋষি বিড়ালটিকে হত্যা করেছে? তাই সন্দেহবশত সে ঋষিকে কিছু প্রশ্ন করে, যেমন সে কোথায় থাকতো, পড়ালেখা কোথায় করেছে ইত্যাদি। কিন্তু অরুণা তাদের কথার মাঝখানে এসে ঋষিকে চা অফার করে। তখন ঋষি তাকে বলে সে তার সাথে একসাথে চা খাবে, যে জন্য অরুণা চা বানাতে চলে যায়। সৃজয়ও তার পেছন পেছন যায় আর বলে সে ঋষির সাথে একসাথে বসে চা খাবে। অরুণা বলে ঋষি সারা রাত জেগে কাজ করেছে, তাই এখন তারা একটু চা খাবে, এতে আপত্তির কি আছে? কিন্তু সৃজয় বলে ঋষিকে তার সুবিধার মনে হচ্ছে না। ঋষি কাল সারা রাত জেগেছিল আর বিড়ালটাকেও কেউ রাতের বেলা মেরে ফেলেছে। কিন্তু অরুণা তো বরাবরের মতো তার এই কথার পাত্তা দেয় না আর ঋষির ঘরে চা খেতে চলে যায়। এদিকে সৃজয় মিঠিকে ঘুম থেকে ডেকে তুলে বলে সে কিছু খোঁজ নিতে যাচ্ছে, অরুণা যেন এই ব্যাপারে জানতে না পারে। সে বেরিয়ে যাওয়ার আগেই মিঠিকে জিজ্ঞেস করে যে কাল ঋষির হাত কিভাবে কেটেছে। উত্তরে মিঠি বলে ভাঙা গাছের সাথে লেগে ঋষির হাত কেটে গেছে। যেই কথা শুনে সৃজয়ের সন্দেহ আরো দৃঢ় হয়ে যায় যে ঋষির মধ্যে কোনো রহস্য তো অবশ্যই লুকিয়ে আছে। তাই সে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে। তখন ঋষি জানালা দিয়ে তাকে দেখে কিছুটা সন্দেহ করে। ততক্ষণে অরুণা তার জন্য চা নিয়ে এলে তারা একসাথে চা খায় এবং ঋষি অরুণাকে সেই কাপড়গুলো দেখায়। সে অরুণার কাপড়ের সাথে তার মায়ের কাপড়কে জোড়া দিয়ে নতুন একটা ডিজাইন তৈরি করেছে। নিশি তার মায়ের কাপড় তাকে পরতে দিয়েছে জেনে অরুণা খুশি হয়ে যায়। সে ঋষিকে বলে সে তাকে মিকির কাছে না থাকার কষ্ট অনুভব করতে দেয় না, তাই তার যা প্রয়োজন সে যেন তাকে বলে। এই বলে সে ঋষির গায়ে হাত দেয়, যে জন্য ঋষি অনেক খুশি হয়। তখন আমাদের আরেকটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ঋষি স্কুল থেকে ফিরে এসে দেখে তার মা দেয়ালে মাথা ঠুকে কান্না করছে আর বলছে সে কিচ্ছু পারে না, এজন্যই সুদীপ তাকে রেখে চলে গেছে। তার মাথা ফেটে রক্ত বের হতে লাগে। তখনই ঋষি তাকে ঘরে যেতে বলে, কিন্তু মায়া বলে তার তো ঘর নেই তার কোনো। তখন ঋষির অরুণার কথা মনে পড়ে, যে তাকে বলেছিল বাড়ি ফিরে তার মায়ের কোনো অসুবিধা দেখলে সে যেন তাকে কল করে। আর এই জন্য ঋষি অরুণাকে কল করে, কিন্তু সে অরুণাকে কিছুই বলতে পারে না। অরুণা যখন কল কেটে দেয় তখন সে অরুণাকে বলে তার মায়ের শরীর ভালো না এবং তার খুব খিদে পেয়েছে, কিন্তু অরুণা তো তার কথা শুনতেই পায়নি। তখন মায়া এসে ঋষিকে বলে সে কাকে ফোন করছিল, সেও কি তার বাবার মতো তাকে ছেড়ে যেতে চাইছে। ঋষি তখন তাকে শান্ত করে আর বলে সে তাকে ছেড়ে যাবে না। বর্তমানে সৃজয় ঋষির বলা সেই অ্যাড্রেসে গিয়ে জানতে পারে ঋষি যে ইনস্টিটিউটের নাম বলেছিল সে নামে তো কোনো ইনস্টিটিউটই নেই। এদিকে মিঠি অরুণাকে ডাকতে থাকলে অরুণা মিঠির ঘরে যায়। তখন মিঠি অরুণার সাথে একটু চিল্লা পাল্লা করতে থাকে, কারণ সে তাকে ঘুম থেকে ডেকে তোলেনি। অরুণা বলে সে তাকে অনেকবার ডেকেছে কিন্তু সে ওঠেনি। তবে মিঠি বলে সে আগে তাকে ঘুম থেকে ডেকে চা না দিয়ে ঋষির ঘরে চলে গেছে। সে তার বাবার প্রতিও নজর রাখে না। তার বাবা স্নান জলখাবার না খেয়ে কোনো এক ইনফরমেশন জোগাড় করতে চলে গেছে, যে কথাগুলো আড়াল থেকে ঋষিও শুনতে পায় আর বুঝতে পারে সৃজয় তারই খোঁজ নিতে বের হয়েছে। তখন মিঠি তার মায়ের সাথে রাগারাগি করছিল। সে অরুণাকে বলে সে প্রথমে ঋষিকে এই বাড়িতে থাকতে দিতে চাইছিল না, আর এখন সে নিজেই সারাদিন ঋষির ঘরে পড়ে থাকে। যেই কথা শুনে অরুণা কষ্ট পায়, তাই সে মিঠিকে বলে সে তার মাকে নিয়ে এই কথা বলছে, এই কথা শোনার থেকে তার মরে যাওয়া ভালো ছিল। তার মিঠির মতো মেয়ে থাকার থেকে না থাকাই ভালো। যার এই কথা এবার ঋষির মাথায় ভালোভাবেই আটকে যায়। তাই সে সিঁড়ির মধ্যে কিছু পুঁথি ছিটিয়ে দিয়ে মিঠিকে ডাকতে থাকে। পায়ের আঙুলের জন্য আংটি নিয়ে যেতে বলে। মিঠিও অরুণার কাছে তার ব্যবহারের জন্য ক্ষমা চায়। এরপর ঋষির কাছে যেতে লাগে, কিন্তু তখনই সিঁড়িতে ছিটিয়ে রাখা পুঁথির জন্য পা পিছলে সে সিঁড়ি থেকে পড়ে যায়, যে জন্য তার মাথা ফেটে রক্ত বের হয়। ঋষি তো এতে অনেক খুশি হয়, যেটা তার মুখ দেখে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল। এরপর তারা মিঠিকে হাসপাতালে নিয়ে গেলে অরুণা কান্না করতে থাকে। ঋষি তখন তাকে সান্ত্বনা দিতে গেলে অরুণা বলে এই সব কিছু তার জন্য হয়েছে, কারণ সে মিঠিকে মরে যেতে বলেছে, আর মিঠির কিছু হলে সেই মরে যাবে। যেই কথা শুনে ঋষি এবার ঘাবড়ে যায়। সে বুঝতে পারে মিঠিকে মারতে গেলে অরুণা কষ্ট পাবে। তখন একজন হাত কাটা রোগী দেখে ঋষি, আর এটা দেখেই তার মাকে কল্পনা করতে থাকে। একদিন সে তার মাকে খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে দেখেছিল যে তার মা সেখান থেকে লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই সে তার মাকে নিচে নেমে আসতে বলে, কিন্তু তার মা তাকে বলে সে লাফ দিতে পারছে না, তাই সে যেন তাকে ধাক্কা দিয়ে দেয়।
কিন্তু ঋষি তার মাকে নিচে নেমে আসার জন্য অনুরোধ করতে থাকে। তো ঋষির এই অতীতের স্মৃতিচারণের মধ্যেই সৃজয় সেখানে চলে আসে আর অরুণাকে জিজ্ঞেস করে মিঠি সিঁড়ি থেকে কিভাবে পড়েছে। তখন ঋষি বলে তার দোষ, কারণ সেই মিঠিকে নিচে ডেকেছিল। আর এই কথা শুনে সৃজয় ঋষিকে মারতে থাকে, কারণ তার শুরু থেকেই ঋষির উপর সন্দেহ আর তার ধারণা ঋষি ধাক্কা দিয়ে মিঠিকে ফেলে দিয়েছে, তাই সে ঋষিকে অনেক মারধর করতে লাগে। তখনই অরুণা তাকে বাধা দেয় আর বলে ঋষি কিছুই করেনি। কিন্তু সৃজয় বলে ঋষি মিথ্যা কথা বলেছে, সে যে ইনস্টিটিউটের কথা বলেছে সেই নামে তো কোনো ইনস্টিটিউটই নেই, আর সে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়েই তাদের বাড়িতে এসেছে। তখনই হাসপাতালে থাকা বাকি লোকজনরা তাকে শান্ত করে আর অরুণা ঋষিকে সান্ত্বনা দেয়। তখন ঋষি বলে সে মিঠিকে ধাক্কা দেয়নি এবং আমাদের তখন আর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ঋষি স্কুলে পড়াকালীন সময়ে পারিবারিক সমস্যার কারণে সে পড়ালেখায় বেশ অমনোযোগী হয়ে গিয়েছিল। তাই তার ক্লাস টিচার ঋষিকে তার মাকে নিয়ে আসতে বলে, কিন্তু ঋষি তার মাকে নিয়ে আসে না, কারণ মায়া আগে থেকেই অনেক মানসিক যন্ত্রণায় ভুগছে। সে তার মাকে না নিয়ে আসায় তার ক্লাস টিচার রেগে তাকে প্রিন্সিপালের অফিসে আসতে বলে। ঋষি তখন তার টিচারকে বোঝানোর চেষ্টা করে যে তার মা কষ্টে আছে, কিন্তু তার টিচার বলে তার মা কষ্টে থাক বা না থাক এতে সে কেয়ার করে না। আর এই কথা শুনে ঋষি রেগে তার টিচারকেই সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তার টিচার মারা যায়। বর্তমানে ঋষি একই কথাই বলতে থাকে, সে মিঠিকে ধাক্কা দেয়নি। তো এরপর ডাক্তার মিঠির অপারেশন করলে তা সাকসেসফুল হয় আর কয়েক ঘন্টা পর হয়তো তার জ্ঞানও ফিরে আসবে। তাই সৃজয় অরুণাকে নিয়ে বাড়ি ফিরে যায়। যাত্রাপথে সে অরুণাকে সান্ত্বনা দিয়ে বলে মিঠি সুস্থ হয়ে যাবে, তার অপারেশন সাকসেসফুল হয়েছে। কিন্তু মায়ের মন কি সন্তানের এই অবস্থা দেখে এত সহজে শান্ত হয়? অরুণা তখন সৃজয়কে জিজ্ঞেস করে তার কি চিন্তা হচ্ছে না? সৃজয় বলে তার একটাই চিন্তা, যে ঋষি তার বাইক আস্ত নিয়ে বাড়ি ফিরে আসবে কিনা। সৃজয় অরুণাকে বলে সে কেন ঋষিকে এত বিশ্বাস করে। অরুণা তখন বলে অবিশ্বাস করার মতো তো আমি কিছু দেখছি না, আর সে তো তার মতো নয়, কিছু না জেনে দোষ চাপিয়ে দেয়। ঋষি কিছুই করেনি আর সে নিজে সাক্ষীর, কারণ মিঠি তার সাথেই ছিল। আর ঋষি তাকে জুয়েলারি দেখাবে বলে ডাকলে মিঠি নিচে চলে যায়। হয়তো তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার সময় সে হোঁচট খেয়ে পড়ে গেছে। আর ঋষি ডাকলে তো মিঠির হুঁশ থাকে না, এতেও ঋষির দোষ। যত কিছুই হয়ে যাক না কেন, একবার যদি কারো মনে সন্দেহের দানা বসে তখন সেই সন্দেহ থেকেই যায়। আর সৃজয়ের ক্ষেত্রেও তাই হয়। অরুণা যতই বলুক না কেন সে ঋষিকে সন্দেহ করেই। আর ঋষি সৃজয়ের স্কুটি নিয়ে আসার সময় তার মাকে কল্পনা করে যে তার স্কুটির পেছনে বসেছিল আর সে তার মায়ের সাথে কথাও বলছিল। তার মা মায়া তাকে বলে সৃজয় তাকে এত মার মেরেছে তবুও সে কিচ্ছু বলেনি কেন? তার বাবা হলে তো সে তাকে আরো বেশি মারত আর মারতে মারতে রক্ত বের করে ফেলত। তখন ঋষি বলে সে সৃজয়কে কিচ্ছু বলেনি, কারণ সে তার বাবার মতো নয়। তবে মায়া বলে ঋষি তার বাবার মতোই, কারণ তার বাবা রক্ত দেখে আনন্দ পেত আর সেও রক্ত দেখে আনন্দ পায়। এজন্যই তো মিঠির মাথা ফেটে রক্ত বের হলে সে খুশি হয়েছে। কিন্তু ঋষি আবারও বলে সে তার বাবার মতো নয়। সে তার মাকে এটাও বলে যে সে যদি আবারও তার বাবার কথা ভাবে তাহলে সে তাকে আবারও খাঁচায় বেঁধে রাখবে। যেই কথা শুনে মায়া বলতে থাকে সে যেন আবারও তাকে খাঁচায় বেঁধে না রাখে, কিন্তু ঋষি বলে সে তাকে খাঁচাতেই বেঁধে রাখবে। রাতের বেলা সৃজয় তার বড় ছেলে মিমোকে কল করে, মিঠির অবস্থার কথা জানায় তাকে। মিমো তো এটা শুনে বেশ চিন্তায় পড়ে যায়। সে তাড়াতাড়ি মিকিকে জানানোর কথা বলে। সৃজয় তখন বলে মিকিকে এখন এইসব কিছু জানানো যাবে না, সে সবে মাত্র বিদেশ গিয়েছে, এখনো তার সেখানে মন বসেনি, তাই তাকে এখনই এইসব কিছু জানানোর দরকার নেই। মিমো যেন ছুটি নিয়ে তাড়াতাড়ি চলে আসে তাহলেই হবে। ততক্ষণে ঋষি স্কুটি নিয়ে বাড়ি ফিরে আসে আর বাড়ি এসেই সে সিঁড়ির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপরই সে তার রুমে ফিরে গিয়ে তার বর্তমান ছবির সাথে তার মায়ের ছবি জোড়া লাগিয়ে ফ্রেম বন্দি করে আনে। সে তার মায়ের ছবির দিকে তাকিয়ে বলে সে আবারও তাকে খাঁচায় বন্দি করে রেখেছে। এদিকে ঋষিকে স্কুটি নিয়ে বাড়ি ফিরতে দেখে অরুণা সৃজয়কে বলে ঋষি তো স্কুটি নিয়ে ফিরে এসেছে আর তার স্কুটিরও কিচ্ছু হয়নি, সে শুধু শুধু ছেলেটাকে বকাঝকা করে। এই বলে সে খাবার রান্না করতে যায়, কিন্তু মেয়েকে মৃত্যুশয্যায় রেখে কোনো মা কি কাজে মন দিতে পারে? অরুণারও তাই হয়। সে খাবার রান্না তো করতে যায়, কিন্তু সেই রান্নায় তার মন বসে না।
তখন সৃজয় জানায় মিমো খুব শীঘ্রই চলে আসছে, আর আজ তাকে খাবার রান্না করতে হবে না, সে বাইরে থেকে খাবার আনিয়ে নিবে। এরপরে তারা চুপচাপ বসে থাকলে ঋষি সেখানে এসে সৃজয়কে তার স্কুটির চাবি ফেরত দেয়। তখন সৃজয় তাকে বলে আজ তারা কিছু রান্না করবে না, তাই সে যেন বাইরে থেকেই কিছু খেয়ে নেয়। তখন ঋষি বলে তাকে নিয়ে তাদের এত ভাবতে হবে না, সে চলে যাবে। কিন্তু চলে যাওয়ার আগে সে সৃজয়কে কিছু কাগজপত্র দেখায়, যেগুলো তার রেজিস্ট্রেশন পেপার ছিল। সে আরো বলে সৃজয় তার খোঁজ নিয়েছে, ভালো হয়েছে। অচেনা কাউকে তো আর এইভাবে বাড়িতে থাকতে দেয়া যায় না। আর সে হয়তো তার ইনস্টিটিউটের নাম পুরোটুক বলে খোঁজ নিয়েছে, কিন্তু এখানকার সাধারণ মানুষ এটাকে সংক্ষেপে বললে চেনে, তাছাড়া চিনতে পারে না। যাক, সে খোঁজ নিয়ে ভালোই করেছে। তবে অবিশ্বাস নিয়ে এক ছাদের তলায় থাকা যায় না, তাই সে চলে যাচ্ছে। যেই কথা শুনে অরুণা বলে সে চলে যাচ্ছে মানে সে কোথায় যাচ্ছে? ঋষি বলে অরুণা তাকে বলেছিল এটাকে নিজের বাড়ি ভাবতে, তাই সেও এই বাড়িকে নিজের বাড়ি ভেবেছিল। সে ভেবেছিল সবসময় তাদের পাশে থাকবে, যে কোনো বিপদে আপদে তাদের সাহায্য করবে। অরুণাও তখন সৃজয়কে বকা দিয়ে বলে সে শুধু শুধু ঋষিকে সন্দেহ করে। আজ যদি ঋষি না থাকতো তাহলে সে কি করত? তার একার পক্ষে মিঠিকে হাসপাতালে নেওয়া সম্ভব ছিল না, আর সে ঋষিকে তাদের পরিবারের একজন সদস্য হিসেবেই দেখে। সে কোনো ভুল করেনি, তাই সে এখান থেকে যাবে না। তখন সৃজয় বলে ঋষি যদি চলে যেতে চায় তাহলে সে চলে যাক, তাকে কেউ আটকাবে না। তো ঋষি চলে যেতে লাগলে অরুণা তাকে বাধা দেয় আর বলে সে যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে সে তার মরা মুখ দেখবে। যে কথা শুনে ঋষি সেখানেই থেকে যায়। সৃজয়ের তো ঋষিকে নিয়ে অরুণার বাড়াবাড়িটা দেখে আর ভালো লাগে না, তো অরুণাও এরপর সেখান থেকে চলে যায়। তখন ঋষি সৃজয়কে বলে সে তো আর এই বাড়ি থেকে যাবে না, কারণ আর যাই হোক সে অরুণার মরা মুখ দেখতে পারবে না। এই কথা বলে সে যেন সৃজয়ের সাথে চ্যালেঞ্জ জিতে যায়। এরপর সে তার রুমে ফিরে গেলে তার মা তাকে জিজ্ঞেস করে সে কি পার্কের তোলা ছবিটি ফ্রেম বানিয়ে এনেছে। তাদের তো ভালোই লাগছিল দেখতে, কিন্তু মায়াকে বাইরে দেখে ঋষি জিজ্ঞেস করে সে বাইরে বের হয়েছে কিভাবে। তখন মায়া বলে সে তাকে আটকে রাখতে পারবে না, সে তার বাবার মতোই তাকে আটকে রাখতে চায়। সে তো তার বাবার থেকেও খারাপ হয়ে যাবে, সে যা করছে তাতে তো তাই মনে হচ্ছে। তখন ঋষি বলে সে কি জানে না সে তাকে কেন আটকে রাখতো? সে তাকে বাঁচানোর জন্যই আটকে রাখতো। এই বলে ঋষি রাগের মাথায় তার ভায়োলিন নিয়ে ছাদে গিয়ে বাজাতে থাকে। তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সুদীপ চলে যাওয়ার পর থেকে মায়া বহুবার মরার চেষ্টা করত। সে ছাদ থেকে লাফ দিতে চাইলে ঋষি তাকে বাধা দেয়। এরপর একদিন গাড়ির সামনে চাপা পড়ার জন্য দাঁড়িয়ে থাকলেও ঋষি তাকে টেনে রাস্তার পাশে নিয়ে আসে। এরপর সে মায়াকে জোর করে টেনে এনে রুমে আটকে রাখতে চাইলেও ছোট্ট ঋষি তা পারে না। আর আমরা মায়ার আচরণ দেখে বুঝতে পারি সে এখন মানসিক রোগীতে পরিণত হয়েছে। তাই সে ঋষিকে বারবার তার বাবার মতো বলে। যেসব কথা ভেবে ভেবে ঋষি বর্তমানে তার ভায়োলিনটাই ছাদ থেকে ফেলে দেয়। আসলে ছোটবেলার সেই সব ট্রমার জন্য ঋষি হয়তো আজ এমন হয়ে গেছে। তো এরপরই সে নিচে নেমে আসে। তখনই ওয়াশরুম থেকে অরুণার কান্নার শব্দ শুনতে পায় সে, তাই তার মনটা অনেক খারাপ হয়ে যায়। তখনই মায়া তাকে বলে সেও তার বাবার মতো। ঋষি বলে সে তো বারবার বলেছে সে তার বাবার মতো নয়, সে কেন এক কথা এত বলে? তখন মায়া বলতে থাকে মিঠি যদি হাসপাতাল থেকে ফিরে আসে তখন তো সে সবাইকে বলে দিবে যে সিঁড়িতে থাকা পুঁথির জন্য সে পিছলে পড়ে গেছে, আর সেগুলো ঋষিই রেখেছিল। যেই কথা শুনে ঋষি তো এবার চিন্তায় পড়ে যায় যে সত্যিই যদি মিঠি হাসপাতাল থেকে ফিরে আসে আর সবাইকে যদি সত্যি বলে দেয় তখন কি হবে? তবে কি সে মিঠিকে মেরে ফেলবে? কিন্তু সে যদি মিঠিকে মেরে ফেলে তাহলে তো অরুণাও মিঠির শোকে মরে যাবে। তাহলে সে কি করবে? সে কিছুই বুঝে উঠতে পারে না। এদিকে বৈশালী মিঠিদের বাড়িতে আসে। সৃজয় তার সাথে কথা বলে এবং তাকে সমস্ত কথা খুলে জানায়, যাদের কথা ঋষিও শুনতে পেয়ে যায়। এরপর সে তার আটকে রাখা জোনাকি পোকার সামনে গিয়ে গান গাইতে থাকে। আর আমাদের তখন আর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সে ঘুমন্ত অবস্থায় মায়াকে দড়ি দিয়ে বেঁধে রাখে, কারণ মায়া মরে যাওয়ার জন্য ছাদে চলে যায় বারবার, আর না হলে গাড়ির সামনে। ঋষি আর তার পেছন পেছন ছুটতে পারবে না বলে তাকে বেঁধে রাখে, কারণ বন্দি থাকলেই সে বেঁচে থাকবে, বারবার মরার জন্য ছুটবে না।
বর্তমানে বৈশালী সৃজয়ের ঋষির উপর সন্দেহের কথাটা মিকিকে জানাতে বলে, কারণ ঋষি তো মিকিরই বন্ধু। কিন্তু সৃজয় তা বারণ করে। সেই সময় বৈশালী তাকে ঋষির আইডি কার্ড জোগাড় করে লোকাল থানায় জমা দিয়ে আসতে বলে। আর এই সব কিছু তারা অরুণার থেকে গোপন করবে, কারণ অরুণা ঋষির জন্য অন্ধ হয়ে গেছে। ঋষিও তাদের সব কথা শুনতে পেয়ে যায়। তাই সে সিঁড়িতে বসে থাকলে মায়া তাকে বলে সৃজয় বেশি কথা বলে, সে তাকে কেন মারছে না। ঋষি তখন বলে সৃজয় তো তার কোনো ক্ষতি করেনি, তাই সে মারছে না। তখন মায়া বলে সৃজয় তার ক্ষতি করবে নাকি অরুণার? সে কল্পনা আর বাস্তবতাকে গুলিয়ে ফেলছে। ঋষি তখন বিরক্ত হয়ে ঘুমাতে গেলে মায়া তাকে বলে কাল মিঠি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে আর সবাইকে সব বলে দিবে। আসলে এসব বলে সে মিঠির ক্ষতি করতে চাইছিল, কিন্তু ঋষি তো অরুণার কথা ভেবে শান্ত হয়ে আছে। পরের দিন ঋষি হাসপাতালে গেলে অরুণা তাকে মারতে থাকে, কারণ মিঠির জ্ঞান ফিরে এলে সে তাদেরকে সবকিছু বলে দেয়। কিন্তু পরক্ষণেই সে বুঝতে পারে এই সব কিছু ছিল আসলে তার কল্পনা। মিঠির জ্ঞান ফিরে এলেও সে প্যারালাইজড হয়ে গেছে এবং হাঁটা চলার সাথে বাকশক্তিও হারিয়ে ফেলেছে, যে জন্য সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর তারা মিঠিকে নিয়ে বাড়ি ফিরলে সে অরুণাকে বলে মিঠিকে নিচের ঘরে রাখতে, কারণ চেকআপের জন্য তাকে বারবার নিচে নামাতে হবে। যার কথায় অরুণা মিঠিকে মিমোর ঘরে রাখার ব্যবস্থা করে। কিন্তু সৃজয় চাইছিল না মিঠি নিচে থাকুক, কিন্তু সুবিধার জন্য তো মিঠিকে নিচেই রাখতে হবে। তাই সেও মিঠির সাথে নিচের ঘরে থাকতে চলে আসে। সে মিঠিকে কোলে নিয়ে খাটে শোয়াতে গেলেও পারে না, কারণ তার বয়স হয়েছে আর তার কোমরে অনেক ব্যথা। তাই না চাইতেও তার ঋষির সাহায্য নিতে হয়। সে সেদিন ঋষিকে তার আইডি কার্ড দিতে বললে ঋষি বলে তার আইডি কার্ড নাগপুরে তার মামার বাড়িতে রয়েছে, আর এটা বিশ্বাস করানোর জন্য সে তার মামাকে কল করে। তখন তার মামা জানায় সে আগামী মাসে কলকাতা যাবে আর সেই সময়ই তার সব কাগজপত্র নিয়ে আসবে। এই কথা শুনে সৃজয় ঋষিকে তার নাগপুরের অ্যাড্রেসটা দিতে বলে। ঋষি এরপর মিঠির ঘরে এলে মিঠি তাকে দেখে ভয় পেয়ে যায় আর চিৎকার করার চেষ্টা করে। সে সবাইকে বলতে চায় আজ তার এই অবস্থার জন্য ঋষি দায়ী, কিন্তু কেউ তার কথা বুঝতে পারে না। একদিন বৈশালী মিঠির সাথে দেখা করতে আসে, কিন্তু অরুণা তাকে বেশি একটা মিঠির কাছে যেতে দেয় না। বৈশালী বলে সেও তো ঋষির মতো মিকির বন্ধু, তাহলে সে কেন তাদেরকে সাহায্য করতে পারবে না? তখন অরুণা বলে মিকির বন্ধু তো কি হয়েছে, সে ঋষিকে ছোটবেলা থেকে চেনে, তাই তার ঋষির উপর আস্থা আছে। তখনই কাজের মহিলা ঋষির ঘর পরিষ্কার করতে যায়। সেই সময় ঋষি তাকে তার জিনিসে হাত দিতে বারণ করে। তখন কাজের মেয়েটি বলে বয়মের মধ্যে আটকে রাখা জোনাকিটা মরে গেছে, সে কি এটাও ফেলবে না? যেই কথা শুনে ঋষি আবারও অতীতের কথা ভাবতে থাকে। যখন সে তার মাকে বেঁধে রাখত তখন সে কিছু জোনাকি পোকাও আটকে রাখত। সে তার মা মায়াকে বেঁধে রাখার সময় বিস্কুট খেয়েই থাকত। আর একদিন সব কিছু শেষ হয়ে যায়, ঘরে শুধু চাল আছে, কিন্তু সে তো রান্না করতে পারে না। আর মায়াকেও তো সে মুক্ত করে দিতে পারছিল না যদি সে আবারও কোনো অঘটন ঘটাতে যায়। তাই ঋষি অরুণাকে কল করে, কিন্তু তার কল ছোট্ট মিঠি রিসিভ করে আর বলে তার মা তো বাড়িতে নেই। এই বলেই সে কল কেটে দেয়। আর ঋষি মন খারাপ করে অরুণাকে বলতে থাকে সব খাবার শেষ, ঘরে শুধু চাল আছে, সে কি তাকে রান্না করা শিখিয়ে দিবে? কিন্তু ওদিক থেকে তো কোনো উত্তরই আসে না। সে একা একাই কথা বলতে থাকে। অপরদিকে তার মা হাতের বাঁধন কোনোভাবে খোলার চেষ্টা করে। তখনই সে কিছু কাচের বোতল দেখে আর কোনো রকমে খাট থেকে উঠে বোতলগুলোর কাছে যায় এবং বোতল ভেঙে কাচের টুকরো দিয়ে তার পায়ের বাঁধন কাটতে থাকে। তখনই ভাঙার শব্দ শুনে ঋষি সেখানে চলে আসে। সেই সময়ই শাড়ির মধ্যে সে একটা কাচের ভাঙা অংশ লুকিয়ে ফেলে। ঋষি সেখানে এলে সে তাকে খাবারের কথা বলে। তখন ঋষি বলে সে তার জন্য খাবার আনবে, কিন্তু এর আগে তার একটা বড় দড়ি লাগবে। এই বলে সে মায়াকে খাটে বসিয়ে তার বাবার রুমে যায়, যেই রুম সম্পূর্ণটা খড়কুটো দিয়ে ভর্তি ছিল। কারণ তার বাবা যখন শারীরিক সম্পর্ক করত তখন নিজেকে প্রাণী ভাবত, আর তাই সে বিভিন্ন প্রাণীর মাস্ক পরত। বুঝুন এই লোক কতটা সাইকো ছিল। তো এরপরই ঋষি দড়ি খুঁজতে গিয়ে একটা মাস্ক খুঁজে পায়, যেটা দেখে সে ভয় পেয়ে যায়, কারণ তার বাবা তার মাকে নির্যাতন করার আগে সেই মাস্কটি পরত, যে জন্য সে ওই মাস্কটিকে ঘৃণা করে। বুঝুন তাহলে একটা ছোট বাচ্চা এত সব কিছু দেখার পরও কি স্বাভাবিক থাকতে পারে? সেজন্যই হয়তো ধীরে ধীরে ঋষি অনেকটা সাইকো হয়ে উঠেছে। বর্তমানে বৈশালী অরুণাকে বলে
সে তো তাদের জন্য রান্না করেও তাদেরকে সাহায্য করতে পারে, সে কি তাদের জন্য এতটুকুও করতে পারবে না? কিন্তু ঋষি তাদের কথা শুনতে পেয়ে চটজলদি রান্নাঘরে চলে যায় আর নিজেই খাবার রান্না করতে থাকে, কারণ সে কিছুতেই বৈশালীকে এই বাড়িতে থাকার সুযোগ দিতে চায় না। তাই বৈশালীর কাছে থাকা শেষ সুযোগটাও সে কেড়ে নেওয়ার জন্য তড়িঘড়ি করে রান্না করতে থাকে। তখনই তার মা বলে সে তো অরুণাকে বেঁধে রাখতে চাইছে, কিন্তু সে কি তাকে তার মোহমায়াতে বেঁধে রাখতে পেরেছিল? যেই কথা শুনে ঋষি কান্না করতে থাকে। এদিকে সৃজয় অরুণাকে বলে সে রোজ রোজ অফিস থেকে ছুটি নিতে পারবে না, তাই তাদের একটা নার্সকে রাখতে হবে মিঠির দেখাশোনার জন্য, কারণ তাকে এখন সর্বক্ষণ নজরে রাখতে হবে, তার টেক কেয়ার করতে হবে, যেটা একজন নার্স খুব ভালো মতো পারবে। এটা শুনে অরুণা বলে সে যাকে খুশি রাখতে পারে, কিন্তু বৈশালীকে সে এক মুহূর্তের জন্য দেখতে পারছে না। আর তার বারবার এই বাড়িতে আসা তার একেবারেই পছন্দ হচ্ছে না। এই বলে সে ঋষিকে খুঁজতে থাকে। তখনই সে রান্নাঘরে গিয়ে দেখে ঋষি রান্না করছে। এটা দেখে তো সে অনেক খুশি হয়ে যায়। এদিকে বৈশালী ঋষির ফেসবুক আইডি ঘাটাঘাটি করে আর দেখে ঋষির ফ্রেন্ড লিস্টে শুধু 3 জন মানুষ আছে যারা অরুণার পরিবারের সদস্য। আর এটা দেখেই তার কিছুটা সন্দেহ হয়, তাই সে সৃজয়কে বলে তাদেরকে একটা কাজ করতে হবে। অপরদিকে অরুণা ঋষিকে জিজ্ঞেস করে সে খাবার রান্না করা কার থেকে শিখেছে। তখন ঋষি আবারও কল্পনা করে সে তার বাবার রুম থেকে দড়ি এনে তার মায়ের জন্য খাবার আনতে যেতে লাগে। তখনই তার মা তাকে হাতের বাঁধন খুলে দিতে বলে। ঋষি প্রথমে তা দিতে না চাইলেও পরবর্তীতে মায়ের হাতে ব্যথা লাগছে ভেবে সে হাতের বাঁধন খুলে দেয় আর রান্না করতে যায়। সে চাল নিয়ে নিজে নিজে অরুণাকে কল করে, যদিও সে নিজে নিজেই কথা বলছিল। আর এদিকে তার মা মায়া তার কাছে লুকিয়ে রাখা কাচের টুকরোটি বের করে আর তার হাতের রগ কেটে ফেলে। তখনই প্রচন্ড রক্তক্ষরণ হতে থাকে আর এর কিছুক্ষণ পরই সে মারা যায়। এই সব কথা মনে পড়াতে ঋষির শরীর খারাপ হয়ে যায়। অরুণা তখন তাকে পানি খাইয়ে শান্ত করে এবং তাকে রেস্ট নিতে বলে। ঋষি এরপর বাইরে এলে বৈশালীকে দেখে যে লুকিয়ে লুকিয়ে তার ঘরে ঢুকছে, অর্থাৎ বৈশালীরও ঋষির উপর সন্দেহ হচ্ছিল। তাই সে ঋষির আসল মোটিভ জানার জন্য সেই ঘরে যায়, যেটা দেখে বৈশালীর উপর সে প্রচন্ড রেগে যায়। আর এই দৃশ্যের সাথে এই গল্পটিরও প্রথম সিজন শেষ হয়। এর পরবর্তীতে কি হবে? ঋষি কি বৈশালীর সাথেও খারাপ কিছু করবে? আর বৈশালীরাও কি জানতে পারবে ঋষির আসল মোটিভ কি? সেই সবই আমরা জানতে পারবো এর পরবর্তী সিজনে। তো আপনারা যদি এর পরবর্তী সিজনের এক্সপ্লেনেশন শুনতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য তা এক্সপ্লেইন করার। এই তো ছিল আজকের গল্প। তো এই গল্পটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনারা আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।